চলুন আজকে কিছু আনকমফোর্টেবল ট্রুথ নিয়ে আলোচনা করা যাক। জিনিসগুলো শুনতে কঠিন লাগতে পারে, তবে ইন্ডাস্ট্রির ভবিষ্যতের জন্য হলেও এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা দরকার। আপনি যদি বিগত কয়েক বছরের বিগেস্ট রিলিজগুলো দেখেন তাহলে দেখবেন একদম হাইস্ট গ্রসার সিনেমাগুলো হচ্ছে তুফান, বরবাদ, সুড়ঙ্গ, প্রিয়তমা। পুরো টপ 10 যদি দেখেন দেখবেন একমাত্র হাওয়া হচ্ছে ফুল আউট অফ দ্য বক্স নন স্টার কাস্ট বেসড একটা সিনেমা। ইন্ডাস্ট্রি কি খালি শাকিব খানের সিনেমার উপর নির্ভর করে টিকে থাকতে পারবে? এই মানুষটা একাই বাংলা কমার্শিয়াল সিনেমাকে ধরে রেখেছেন গত 15-20 বছর ধরে। সব বোঝা শুধু তার উপরে চাপিয়ে দিলে কিভাবে হবে? আরেকটা ব্যাপার হচ্ছে এখন সিনেমা হয়ে গিয়েছে মাল্টিপ্লেক্স বেসড সিনেমা, যেখানে একটা সিনেমা দেখা প্রায় 700, 800, 1000 টাকার বিষয়। একটা সাধারণ মানুষ একটা সিনেমা 1000 টাকা খরচ করে দেখবে কিভাবে? বাংলা সিনেমাতে এখন সত্যিকার অর্থেই ভালো কোনো রাইটার তেমন নেই। তুফানের মতো একটা দুর্দান্ত ভিজুয়ালওয়ালা সিনেমাটাও পৌঁছে গিয়েছে রাইটিং এর জন্য। তুফানের সব ভালো ছিল রাইটিং বাদে। রাইটার নাই, সিঙ্গেল স্ক্রিন নাই, শাকিব খান বাদে সেরকম কোনো সুপারস্টার নাই। নিশোর মতো স্টার থাকলেও 2 বছরে একটা সিনেমা, আর সিনেমাও শুধু 2 ঈদ বেসড। এই 2 ঈদের 2 মাস বাদে বাকি 10 মাসে কোনো একটা জাতের সিনেমা আসে না। এভাবে কি একটা ইন্ডাস্ট্রি চলতে পারে? আর কিছু হলেই সাউথের সিনেমার স্টাইলে সিনেমা বানিয়ে ফেলা এখন এইটার কি আদৌ দরকার আছে কোনো? এই ধরনের বেশ কিছু টপিক নিয়ে আজকে আলোচনা করব। তবে ভিডিওটা শুরু করবার আগে একটা অনুরোধ করে রাখি, আমাদের একটা ফেসবুক পেজ আছে যেটা লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটাতে কাইন্ডলি একটা লাইক দিয়ে আসবেন। এখন থেকে আমরা ফেসবুকে অনেক ধরনের শর্টস, অনেক ধরনের রিলস দেব, যেগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দেবো না। তাই সেগুলো যদি আপনারা আপডেট পেতে চান, নতুন সিনেমার আপডেট পেতে চান, তাহলে আমাদের ফেসবুক পেজটিতে চোখ রাখুন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে কথা বলা যাক এক হিরো কেন্দ্রিক ইন্ডাস্ট্রি সিস্টেমটার ব্যাপারে। সালমান শাহ, মান্না, রিয়াজ এদের পর ইন্ডাস্ট্রিতে একজন সুপারস্টারই এতদিন ধরে টিকে আছেন, তিনি হলেন শাকিব খান। যখন ইন্ডাস্ট্রির জঘন্য অবস্থা ছিল, প্রায় সব নায়ক নায়িকারা ইন্ডাস্ট্রি ছেড়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে মনোযোগ দিয়েছিলেন, তখনও শাকিব খান সিনেমা করে গিয়েছেন। সিনেমাগুলো খুব রসগোল্লা কিছু ছিল না, তবে ইন্ডাস্ট্রি ধরে রাখবার জন্য সেগুলোর প্রয়োজন ছিল। বাংলা কমার্শিয়াল সিনেমাতে শাকিব খানের অবদান এড়িয়ে যাওয়ার কোনো অপশনই নেই। কিন্তু প্রবলেমটা হলো পৃথিবীর কোনো ইন্ডাস্ট্রি এক অভিনেতা বেস চলতে পারে না। আর একজন অভিনেতা বছরে কয়টা সিনেমা দিবেন? সর্বোচ্চ 2-3টা। আর জেনুইনলি ভালো সিনেমাও কি একজন অভিনেতার পক্ষে 2-3টা করে দেওয়া সম্ভব? সিনেমার কোয়ালিটির সাথে ব্যাপারটা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে না? আপনি যে কোনো ছোট ইন্ডাস্ট্রি তুলে ধরুন, মালায়ালাম ইন্ডাস্ট্রির কথাই ধরুন, সেখানে সব থেকে বড় সুপারস্টার ধরুন মামুট্টি আর মোহনলাল, তারপর যদি ধরুন দুলকার সালমান, ফাহাদ ফাসিল, পৃথ্বীরাজ সুকুমারান রয়েছেন, তারা ঘুরিয়ে ফিরিয়ে প্রতি বছর অসংখ্য সিনেমা দিচ্ছেন। কিংবা কলকাতার ইন্ডাস্ট্রিটার দিকে তাকান, প্রসেনজিৎ, দেব এবং জিৎ এরা হলেন বিগেস্ট সুপারস্টার। সব থেকে বড় সিনেমাগুলো তাদের হাত ধরে আসছে। কিন্তু তার সাথে সাথেও পরমবত, আবির, ঋত্বিক, অনির্বাণরাও কিন্তু সিনেমা করে যাচ্ছেন এবং তাদের সিনেমাও কিন্তু বেশ ভালোই চলছে। আমাদের পয়েন্টটা ধরতে পারছেন? আমাদের ইন্ডাস্ট্রির সমস্যাটা দেখতে পাচ্ছেন? সবাই পড়েছে এক শাকিব খানকে নিয়ে, ওনাকে একটু ক্ষান্ত দিন। এবার আসি আফরান নিশোর ব্যাপারটাতে। উনি সুরঙ্গের মতো একটা ব্লকবাস্টার সিনেমা দিয়ে পরের বছর আর কোনো সিনেমায় মুক্তি দিলেন না। এটা লজিক আমরা কিছু বুঝলাম না। হ্যাঁ, হতে পারে যে তিনি হয়তো ভালো অভিনয়, ভালো ক্যারেক্টারের প্রতি নজর দিচ্ছেন, কিন্তু সেই হিসাবেও যদি করি ক্যারিয়ারের এই পর্যায়ে উনার বছরে অন্তত 2টা সিনেমা কি করা উচিত না? সেটাও না করলেন। একটা সিনেমা তো বোধহয় উনার করা উচিত। ওনার যে লেভেলের ফ্যান বেজ আছে, যেই রকমের অভিনয় দক্ষতা আছে, এরকম ফ্যান বেজ কয়টা অভিনেতার আছে বর্তমানে বাংলাদেশে? আমরা খুব একটা দেখি না। সেটাকে ক্যাটার করে নিয়মিত সিনেমা কি ওনার দেওয়া উচিত না? এই বছর তবুও সিয়াম, মোশাররফ করিম এবং নিশো 3 জনই 3টা সিনেমা দিয়েছেন। সেই হিসাবে আমরা খুবই লাকি এবং বিষয়টা খুবই প্রশংসাযোগ্য। তাদের সিনেমাতে নিয়মিত অভিনয় করা অবশ্যই উচিত। তবে এই যে এতগুলো সিনেমা এক ঈদে মুক্তি পেল, এখানেও আর একটা ঝামেলা আছে। এক ঈদে 5-7টা সিনেমা মুক্তি দিয়ে টোটাল সিনেমাগুলোর ইনকামে একটা ভাগাভাগি করার প্রয়োজনটা কি? আপনারা বলতে পারেন ঈদ বাংলাদেশের বিগেস্ট ফেস্টিভ্যাল, এই সময় তো সিনেমা মুক্তি দেওয়া উচিত। বাট এটা নিয়ে আমাদের কাউন্টার পয়েন্ট হলো, ঈদ যেহেতু আমাদের বিগেস্ট ফেস্টিভ্যাল, ঈদের টাইমে আমরা সবাই কম বেশি খুবই ব্যস্ত থাকি। আর ঈদের টাইমে বড় বড় শহরে যেগুলো আছে, যেমন ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বা যে কোনো বড় শহরের মানুষজন পুরো দেশে ছড়িয়ে ছিটিয়ে যায়, তাদের বাড়িতে গিয়ে ঈদ করে। এবং বাংলাদেশের বেশিরভাগ জেলা শহরে এখন একটা ভালো হল নেই যেখানে সিনেমাটা গিয়ে দেখবে মানুষ। জেলার পরের উপজেলার আলাপ তো বাদই দিলাম। এই যে মানুষগুলো যারা ছুটি ছাড়া সিনেমা মুক্তি দিলে অবশ্যই সিনেমাগুলো দেখতো, তারা দেখতে পাচ্ছে না সিনেমাগুলো। তারা যখন ঢাকা ব্যাক করছে তখন হয়তো সিনেমাগুলোর হাইপটাই চলে যাচ্ছে, আর দেখাই হচ্ছে না সিনেমাটা। আমাদের ব্যক্তিগত পার্সপেক্টিভ থেকেই বলছি, আমাদের নিজেদের ক্ষেত্রেও এটা অনেকবার হয়েছে। আমাদের কি উচিত না ঈদ ছাড়া বাকি 10টা মাসকেও ভালো করে ইউটিলাইজ করা? আমি জানি যে কথাগুলো এখন হয়তো অবাস্তব লাগতে পারে, কিন্তু আমার ধারণা যে আস্তে আস্তে যদি জিনিসটা ক্যাটার করা যায় তাহলে ব্যাপারগুলো আর অবাস্তব লাগবে না। ধরুন 1 মাস শাকিব খানের সিনেমা চললো, তারপরের মাস আসলো আফরান নিশোরটা, তারপরের মাসে আসলো সিয়ামের সিনেমাটা এবং তারপর আসলো মোশাররফ করিমেরটা। তাহলে হবেটা কি বলুন? হবে হলো দর্শকরা একটা ব্রিদিং স্পেস পাবে এবং ভাইবটাও থাকবে যে প্রতি মাসেই একটা করে নতুন সিনেমা আসছে। শুধু আফরান নিশো, সিয়াম বা মোশাররফ করিম না, আরেফিন শুভ, চঞ্চল চৌধুরী, জাহিদ হাসান, জয়া, শাবনূর, দীপজল, মাহফুজ আহমেদ সবারই উচিত নিয়মিত সিনেমা করা এবং আর্টসি সিনেমা না, ইন্ডাস্ট্রিকে টেনে নেওয়ার মতো কমার্শিয়াল সিনেমা। সেগুলোকে ভালো করে প্রমোট করে দর্শককে হলে নেওয়া একটা বড় ব্যাপার। পুরো বছর জুড়ে বিভিন্ন ধরনের টপিকে বিভিন্ন অভিনেতাদের দিয়ে সিনেমার চললেই না ইন্ডাস্ট্রির চাকা ঘুরে দাঁড়াবে, না হলে ইন্ডাস্ট্রির উন্নতিটা হবে কিভাবে? এবার তাহলে কথা বলা যাক সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স কনসেপ্টটা নিয়ে। দেখুন, আমাদের যদি জিজ্ঞেস করেন যে নতুন একটা সিনেমা বের হয়েছে, আপনি সেটা কোথায় দেখতে চান, আমরা চোখ বন্ধ করে বলবো আমাদের বাসার পাশে যে সিনেপ্লেক্সের ব্রাঞ্চটা আছে সেখানেই দেখতে চাই। কেন দেখতে চাই সেখানে? কারণ লাইনে
লাইনে দাঁড়িয়ে টিকিট করাটা আমাদের একদমই পছন্দ না। বাসা থেকে অনলাইনে টিকিট কাটবো, শো শুরু হওয়ার 4-5 মিনিট আগে হলের সামনে থাকতে পারলেই হয়েছে। ভেতরে ঢুকে একটা ক্যারামেল পপকর্ন আর ড্রিঙ্কস কিনে এসিতে বসে শান্তিতে সিনেমা দেখতে চাই, কোনো হাউকাও ক্যাচাল ছাড়া। এই যে সিনেমা দেখার কথাটা বললাম, এটাতে কিন্তু টোটাল একজনের জন্যই 1000 টাকার একটা বাজেট চলে এসেছে। টিকিট 500, পপকর্ন আর ড্রিঙ্কস 250-300 টাকা, আর যাওয়া আসা অন্তত 200 টাকা নিম্নে। এই যে 1000 টাকায় একটা সিনেমা দেখতে পারার যে প্রিভিলেজটা, এটা বাংলাদেশের কয়জনের আছে? হলের সংখ্যা বাড়াতে হবে প্রচুর, এবং সেটা সিনেপ্লেক্স না। একটা ফ্যামিলি যদি একটা সিনেপ্লেক্স একটা ছবি দেখতে যায়, তার কস্টিং দাঁড়ায় মিনিমাম 5000 টাকা। একটা মধ্যবিত্ত ফ্যামিলি মাসে 3,500 থেকে 5,000 টাকা কখনোই ছবির পিছনে খরচ করবে না। এখন আপনি তর্ক অবশ্যই করতে পারেন যে যার নাই সে দেখবে না, কিন্তু আমরা যখন ছাত্র ছিলাম তখনই তো এই 1000 টাকার খরচে সিনেমা দেখতে পারতাম না। আমাদের জীবনের অন্যতম কিছু আফসোস আছে যেগুলো থিয়েটারে দেখতে পারেনি। কারণ কি? কারণ তখন পকেটে টাকা ছিল না। এরকম অসংখ্য ছাত্র আছে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত দর্শক আছে, যাদের ফিল্ম মেকাররা প্রায়ই এড়িয়ে যাচ্ছেন। তাদের প্রধান টার্গেট হয়ে দাঁড়িয়েছে মাল্টিপ্লেক্সে কিভাবে সিনেমাগুলো চালানো যায় সেটা। আরে ভাই, দেশের সব থেকে বড় অডিয়েন্স বেসটাই তো সিঙ্গেল স্ক্রিনের। ছাত্ররা যেখানে সিনেমা দেখবে, একজন শ্রমিক যেখানে সিনেমা দেখবে, একজন 20,000 টাকার বেতনের চাকরিজীবী যেখানে সিনেমা দেখবেন 100-150 টাকা দিয়ে, এবং তাদের সংখ্যা তো আর 5-10 হাজার বা 5-10 লাখ না, তাদের সংখ্যাটা কম করে হলেও 5-7 কোটি হবে। এই এত বড় অডিয়েন্স বেসকে আমরা এড়িয়ে যাচ্ছি। আমাদের কয়টা সিঙ্গেল স্ক্রিন এখন টিকে আছে একটু বলুন তো? আমরা যে দুজন চ্যানেলটা চালাই, তাদের একজনের নিজের জেলা শহরে কোনো সিনেমা হল নেই। ঈদে ছুটিতে গেলে ঈদের সিনেমা দেখতে পারি না। প্রতিটা জেলা শহরে যদি একটা করেও সিঙ্গেল স্ক্রিন থাকে এবং মোটামুটি প্রমিনেন্ট উপজেলা শহরে কিছু একটা করে থাকে, তা সেগুলো মিলিয়েই 120-150 হল দেওয়া সম্ভব। এবং বিশ্বাস করুন, আমরা রুট লেভেলের মানুষের সাথে কথা বলে দেখেছি, হলে সিনেমা দেখার জন্য তারা পাগল। এমনকি হল দিতেও আগ্রহী বিজনেসম্যানরা। এতে করে ইজিলি 250+ হলে সিনেমা চালানো সম্ভব। এখানে সমস্যাটা কি? ওই যে ওই সমস্যাটা যার কথা বললাম একটু আগে, সেটা হলো আমাদের ঈদ বেস সিনেমা মুক্তি দেওয়ার প্রবণতা। বিজনেস করুক আর না করুক, সব সিনেমা ঈদের গ্যাপটাতে এনে ছেড়ে দেওয়ার প্রবণতা। এতে করে মাল্টিপ্লেক্স গুলো তেমন সমস্যা নেই, কারণ তারা সারা বছর হলিউডের সিনেমা মুক্তি দেয়, সেখান থেকে ভালো ইনকাম আসে। কিন্তু সিঙ্গেল স্ক্রিন কি করবে? সিঙ্গেল স্ক্রিন তো আর হলিউডের সিনেমা মুক্তি দিতে পারবে না। তখন বছরের বাকি 10 মাসের ইলেকট্রিসিটি বিল, হলের কর্মচারীর বিল সহ 100টা খরচ আছে। এগুলো তারা কিভাবে দিবেন বাকি সময়টাতে সিনেমা না থাকলে? যদি প্রতি 2 মাসেও একটা করে সিনেমা আসতো, তাহলে কিন্তু এই খরচগুলো আর কোনো ঝামেলায় ছিল না। এবং ভালো করে একটু ভেবে দেখুন তো, নিশোর সিনেমা কি ঈদ ছাড়া মুক্তি দিলে চলবে না? না চলার কোনো লজিক আছে? নিশোর যেই বড় ফ্যান বেস, তার সিনেমা না চলার কোনো কারণই দেখি না। তা না করে ঈদের টাইমে সিয়াম, শাকিব খান এদের সিনেমার সাথে রেভিনিউ ভাগাভাগি করে মুক্তি দেওয়ার দরকারটা কি? প্রতি 2 মাসে একটা করে বড় সিনেমা আসলে হল মালিক থেকে শুরু করে পুরো ইন্ডাস্ট্রির লাভ। সেটা কবে বুঝবো আমরা বলুন? এবং বারবার এখানে একটা কথা বলে রাখি, যখন আমরা কথা বলছি নিশো, সিয়াম বা শাকিব খানকে নিয়ে, এখানে কিন্তু তাদের সিনেমার কথা উল্লেখ করছি, কিন্তু তাদের এখানে কোনো দোষ নেই। মেইনলি সিনেমা যারা বানাচ্ছেন, সিনেমা যারা রিলিজ দিচ্ছেন, সিনেমা যারা প্রডিউস করছেন, তাদের এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করতে হবে। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, ইন্ডাস্ট্রির অন্যতম বিগেস্ট একটা ঝামেলা নিয়ে কথা বলে আজকের ভিডিওটা শেষ করি। সেটা হলো রাইটিং এর প্রতি গুরুত্ব দেওয়া। আমরা বিশ্বাস করি, একটা স্ক্রিপ্ট যদি খুব ভালো করে লেখা হয়, সিনেমাতে যদি ভালো অভিনেতাদের কাস্ট করা হয়, এবং সেই স্ক্রিপ্টটা যদি মোটামুটি মানের বা এভারেজ মানের একজন পরিচালকও হুবহু ফলো করে সিনেমাটা বানান, তাহলে সিনেমা সেটা অল টাইম ক্লাসিক না হলেও মোটামুটি ভালো একটা সিনেমা দাঁড়াবে। কিন্তু আমাদের ক্ষেত্রে এখন হচ্ছে বেশিরভাগ উল্টো জিনিস। শাকিব খান আর রাফি তুফানের কথা ধরেন। শাকিব খানের অভিনয় যোগ্যতা নিয়ে এখন কারো তেমন কোনো প্রশ্ন নেই, বেশ ভালো অভিনেতা তিনি সেটা অনেকবার প্রমাণ করেছেন। রাফির ক্ষেত্রেও সেম, রাফিও কিন্তু বেশ শক্তিশালী পরিচালক। কমার্শিয়াল সিনেমাকে তিনি এক হাতে টেনে নিয়ে গেছেন অনেক দূর। তার কারণে শিক্ষিত সমাজ হলমুখী হয়েছে। আবার এই যে ভালো পরিচালক, ভালো অভিনয় শিল্পী শাকিব খান, মিমি, নাবিলা, চঞ্চল চৌধুরীর মতো দুর্দান্ত সব অভিনেতারা থাকা সত্ত্বেও সিনেমাটা কিন্তু ওই রকম আহামরি কিছু হয়নি। অযথা কিছু হাস্যকর ব্যাপার, যেমন অ্যানিমেলের হেয়ার কাট, সারারের সিল, সাউথের ব্যাটানের বড় একটা মেশিন গান নিয়ে গোলাগুলি, এই সবের কি দরকার ছিল এখানে? এগুলো ছাড়াই তো তিনি সুরঙ্গ, পরাণ কিংবা দামালের মতো সিনেমা বানিয়েছেন। শেষ মাসে এসবের দরকার কি ছিল বলুন? সিনেমার রাইটিং এ একটু ফোকাস করা যেত না? শুধু তুফানের কথা কেন, আমাদের সব থেকে বড় সমস্যা রাইটিং ইন জেনারেল। এখন অন্য সব সমস্যার থেকেও রাইটিং এর প্রবলেমটাই বড় সমস্যা মনে হয়। প্রথমেই সাউথের স্টাইল ফলো করা বন্ধ করতে হবে। যেই সিনেমা করে সাউথের একটা স্টাইল নিয়ে আসে সিনেমাতে। আরে ভাই, তারা তাদের মতো করে একটা স্টাইল বানিয়েছে যেটাতে তারা সফল হয়েছে, সেই স্টাইলটা মেরে দেওয়ার দরকারটা কি? নিজেদের মতো নিজেদের স্টাইলে সিনেমা বানালে সমস্যাটা কোথায়? বরবাদ বলেন কিংবা জঙ্গলি বলেন, সিনেমার অ্যাকশন সিকোয়েন্স থেকে ভিজুয়ালাইজেশন পুরাই সাউথের মতো। মানে এগুলোর দরকারটা কি? দারুচিনি দ্বীপ, শ্রাবণ মেঘের দিন, মোল্লাবাড়ির বউ, ঢাকা অ্যাটাক, আয়নাবাজি, মনপুরা, সুরঙ্গ, এই সিনেমাগুলো যদি সাউথের প্রভাব ছাড়া সফল হতে পারে, তাহলে সবাই সাউথের পেছনে যে দৌড়াচ্ছে সেটার মানেটা কি? আমি আবারও বলছি, আমি কিন্তু এই সিনেমাগুলোকে বলছি না যে এইটা এর থেকে ভালো, এটার থেকে খারাপ। জাস্ট বলছি যে এই সিনেমাগুলো সম্পূর্ণ নিজের মতো করে নিজের ছবি বানিয়ে সফল হয়েছে। জাস্ট এখন সাউথের ফরম্যাট চলছে বলে সবকিছু সাউথের মতো বানাতে হবে? সাউথের তো আরেকটা ইন্ডাস্ট্রি
আছে মালায়ালাম ইন্ডাস্ট্রি, তারা তো ঠিকই ওই ওভার দ্য টপ ফরম্যাট ছাড়াও দুর্দান্ত বক্স অফিস কালেকশন দিচ্ছে। মনজুমাল বয়েস, প্রেমালু, বেঙ্গালুরু ডেজ, চার্লি, এগুলোর কোনো সিনেমা ওই ওভার দ্য টপ ফরম্যাটটাতে পড়েছে একটু বোঝান্ত। এগুলো পিওর রাইটিং বেস সিনেমা, ভালো গল্পের কারণে দর্শকের কাছে পৌঁছেছে। তারা যদি সাউথের ইন্ডাস্ট্রি হয়ে সাউথের ওই ওভার দ্য টপ ফর্মুলা থেকে দূরে থাকতে পারে, আমরা কেন সেই সাউথের ফর্মুলা ছাড়া কমার্শিয়াল সিনেমা বানাতেই পারছি না? ভালো লেখকদের স্পেস কেন দেয়া হচ্ছে না? আমরা বারবার এই ধরনের টপিক নিয়ে কথা বলি কারণ জাস্ট 2-3টা হিট সিনেমা দিয়ে কিছু টাকা কামানোর ধান্দার থেকেও ইন্ডাস্ট্রিটাকে কিভাবে পুশ করা যায়, হলগুলোকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, এই সব বিষয়ে আমাদের প্রধান চিন্তা হওয়া উচিত। ইন্ডাস্ট্রিকে ঘুরে দাঁড়াতে হবে, একটা ভালো এনভায়রনমেন্ট থাকলে ভালো সিনেমার অভাব হবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আনটিল নেক্সট টাইম, টাটা।